হেই কি খবর সবার, আমি দীপ দুর্লভ। আজকে মেইনলি আমরা তোমাদের সামনে একটি নতুন কোর্স নিয়ে এসেছি। কোর্সটি হচ্ছে আইসিটি কিং কোর্স এবং এই কোর্সে আমরা মোটামুটি 3 থেকে 5 অধ্যায় পর্যন্ত, এই যে 3, 4, 5 অধ্যায় আছে আইসিটিতে, এগুলো খুব ভালোভাবে শিখবো আমরা। খুব স্মার্ট ওয়েতে, খুব গোছানো ওয়েতে, খুব প্ল্যান্ড ওয়েতে আমরা এই অধ্যায়গুলো ক্লিয়ার করব। এবং আমাদের এই কোর্সটি মূলত 26 এবং 25 ব্যাচের জন্য ডিজাইন করা এবং আমরা মোটামুটি 4টি পর্বে এই কোর্সটি শেষ করব। আমাদের প্রথম পর্বে থাকবে হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় পর্বে আমরা শিখবো হচ্ছে লজিক গেট বা এই রিলেটেড যত কিছু আছে সবকিছু, এবং এরপরে তৃতীয় এবং চতুর্থ পর্বে আমরা শিখবো HTML এবং সি প্রোগ্রামিং, যে জিনিসগুলো তোমরা খুবই বেশি ভয় পাও। সো আমরা এইটুকু তোমাদের কনফার্ম করতে পারি যে আসলে আমাদের এই কোর্সটি সম্পূর্ণ শেষ করার পর তোমাদের এই 3টে অধ্যায়ের উপর কোনো কনফিউশন থাকবে না। তোমরা এই 3টে অধ্যায়ের উপর কাইন্ড অফ বস হয়ে যাবে, সব করতে পারবা, ঠিক আছে? সো এর কারণে আমরা আমাদের আজকের প্রথম যে ক্লাসটা, এটা হচ্ছে একটা স্যাম্পল ভিডিওর মতো। আমরা আজকে মেইনলি শিখবো হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে গণনা কিভাবে করতে হয়, যে আসলে দশক, সাপোজ দশমিক কিংবা ধরো যে বাইনারি কিংবা সাপোজ অক্টাল বা হেক্সাডেসিমাল, এগুলোতে গণনা কিভাবে করতে হয়, কিভাবে কাউন্ট করতে হয়, জিনিসটা আজকে শিখবো। কারণ কাউন্টিং না শিখলে তুমি যোগ বিয়োগ বা আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে, গুণ ভাগ, এগুলো কখনোই পারবা না। ইভেন কনভার্সনও তোমাদের জন্য অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, বা তোমার যদি তুমি করতে পারো বাই এনি চান্স, সাপোজ মুখস্থ করলা বা আদার্স ওয়েতে তুমি অনেক প্র্যাকটিস করে অনেক সামহাও তুমি আয়ত্ত করে ফেললা, কিন্তু যখন তোমাকে একটু কমপ্লেক্স কোশ্চেন জিজ্ঞেস করবে তখন তুমি আটকে যাবা, ঠিক আছে? সো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। তার আগে আমরা একটু বলে রাখি যে আসলে আমাদের এই কোর্সটার ফি কেমন, ঠিক আছে? আমাদের এই যে প্রথম যে পর্বটা আছে, এই পর্বটাতে ফি হচ্ছে 90% ডিসকাউন্ট দেওয়ার পর 26 ব্যাচের জন্য মাত্র 26 টাকা এবং 25 ব্যাচের জন্য মাত্র 25 টাকা। সো এর কারণে আমরা তোমাদের কাছে এক্সপেক্ট করতেছি তোমরা সবাই ভর্তি হবা, এবং যারা যারা ইন্টারেস্টেড আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ডিসকাউন্টেড প্রাইস হয়তো খুব বেশি দিন নাও থাকতে পারে, ঠিক আছে? তাই তোমরা দেরি না করে আমাদের এই কোর্সটাতে জয়েন হও, ইন্টারেস্টেড কমেন্ট করো, অথবা আমাদের পেজে কিংবা আমাকেও নক করতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের কোর্সটিতে ইনরোল করে দিব, ঠিক আছে? তো আমরা আপাতত আর দেরি না করি, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। সো আজকের ক্লাসে আমরা প্রথমে একটু বেসিক কিছু ধারণা নিব, যেরকম সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কি কি, স্থানিক এবং অস্থানিক। তো সংখ্যা পদ্ধতি কি, দেখো এখানে লেখা আছে যে মৌলিক চিহ্ন বা প্রতীক দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তার মানে মৌলিক চিহ্ন বা প্রতীক কি, আমরা বাচ্চাকালে পড়ছি অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য জানতা তোমরা কিন্তু এটা অনেক বাচ্চাকালে পড়ছো, যে অঙ্ক বলতে বোঝায় সাপোজ ডিজিট, ঠিক আছে? অঙ্ক মানে হচ্ছে কাইন্ড অফ ডিজিট। অঙ্ক মানে কি? ডিজিট মানে কি? সাপোজ ধরো যে আমরা যে দশমিক পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে সাপোজ নর্মালি লিখি, কম্পিউটার না, নর্মালি আমরা যে পদ্ধতি লিখি, যেরকম 11, 12, 13, 9, 10, তাই না? সেই পদ্ধতিতে যে চিহ্নগুলো আছে, যেরকম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? এদের বলা হয় অঙ্ক, এদের বলা হয় কি? অঙ্ক বা ডিজিট। কিন্তু সংখ্যা কি? সংখ্যা হচ্ছে সাপোজ একাধিক অঙ্ক সাপোজ কম্বাইন হয়ে কোনো একটা যদি বড় কিছু গঠন করে, সাপোজ এখানে দেখো 1, 2, 3, এটা একটা সংখ্যা হয়ে যাবে। তার মানে এই স্পেসিফিক ভাবে এই যে চিহ্নগুলো আছে, যে গোল একটা চিহ্ন, এটাকে আমরা শূন্য বলতেছি, দেন 1, 2, 3, 4, 5, এই যে চিহ্নগুলো আছে, এগুলো হচ্ছে জাস্ট এক একটাকে আমরা ডিজিট বলি, ঠিক আছে? এগুলোকে আমরা ডিজিট বলতে পারি, অনেক সময় প্রতীক আকারে বলা যেতে পারে, তাই না? এই যে মৌলিক চিহ্ন বা প্রতীক বলতে এদেরকেই বোঝানো হয়েছে মূলত, যে আসলে এই যে চিহ্নগুলো ইউজ করে আমরা মূলত সংখ্যা গঠন করতেছি বা আমরা ক্যালকুলেট করতেছি। এবং এই সংখ্যা পদ্ধতির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গণনা করা। 90% ক্ষেত্রেই তোমার সংখ্যা পদ্ধতি আমরা গণনার ক্ষেত্রে ইউজ করি, এবং সামহাও ধরো যে অনেক সংখ্যা পদ্ধতি আছে যেগুলো হচ্ছে ডিজিটাল ক্যালকুলেশন বা ধরো যে কম্পিউটার ইউজ করা হয়, সেগুলো আলটিমেট রিজন কি? আলটিমেট রিজন কম্পিউট করাই, তাই না? কম্পিউটারের কাজই কম্পিউট করা, তাই না? সো এখন কথা হচ্ছে আমরা মোটামুটি ধারণা পাইলাম যে আসলে সংখ্যা পদ্ধতি কি, এবং এই সংখ্যা পদ্ধতি তুমি যখন ম্যানিপুলেট করতে যাবা বা সংখ্যা পদ্ধতি তুমি যখন ক্যালকুলেট করতে যাবা, তখন অনেক ধরনের অপারেটর আসে, যেরকম ধরো যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, তাই না? এরকম অনেক ধরনের অপারেটর আসে, এগুলো তোমরা চেনো। কিন্তু এই অপারেটর ডাইরেক্টলি সংখ্যা পদ্ধতির আন্ডারে না, তাই না? যে আসলে দশমিক সংখ্যা পদ্ধতির জন্যও যে অপারেটর থাকে, তোমার সাপোজ বাইনারি কিংবা তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির জন্য সেম অপারেটর থাকে। সো এই অপারেটরগুলো কার? এই অপারেটরগুলো সবার, তাই না? এগুলো আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা পদ্ধতির মধ্যে বিলং করে না। তো আশা করি মোটামুটি একটা হালকা পাতলা ধারণা আমরা পেয়েছি যে আসলে সংখ্যা পদ্ধতি কি। এখন আমরা জানবো যে আসলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কি কি। একটা হচ্ছে স্থানিক, আরেকটা হচ্ছে অস্থানিক। সো তোমরা নাম থেকে হয়তো আন্দাজ করতে পারতেছো, তোমরা হয়তো কমন সেন্স খাটাই বুঝতে পারতেছো যে আসলে স্থানিকটাতে এই স্থানের উপর কিছু একটা ডিপেন্ড করে, ঠিক আছে? আর এখানে হচ্ছে অস্থানিকটাতে কি? স্থানের উপর ডিপেন্ডেন্ট না, এখানে স্থান ম্যাটার করে। কোনো একটা প্রতীকের সাপোজ 1-এর এখানে স্থান ম্যাটার করে, এখানে স্থান ম্যাটার করে না। সো স্থান কিভাবে ম্যাটার করে? তোমরা জাস্ট এক ছোট্ট এক্সাম্পল দিই। সাপোজ 10,
সাপোজ এটা কত সংখ্যা 10, তাই না? কারণ বামে শূন্যর তো দাম নাই, সো 10। আর এটা ধরো যে সাপোজ এই সংখ্যাটা কত বলতো 100, তার মানে এইখানেও 3টা শূন্য একটা 1, এখানেও 3টা শূন্য একটা 1, কিন্তু একটা দ্বিতীয় ঘরে বসতে দেখে সেটাকে আমরা 10 বলতেছি, একটা তৃতীয় ঘরে বসতে দেখে এটাকে আমরা 100 বলতেছি, তাই না? তার মানে কি এখানে স্থানটা ম্যাটার করতেছে, কিন্তু অস্থানিকে কোনো স্থান ম্যাটার করে না। সো আশা করি তোমরা বেসিক কনসেপ্ট বুঝতে পারছো যে আসলে সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলো কি কি। আমরা একটু ডিটেলসে দেখবো এরপরেই যে আসলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? সো এই দেখো আমাদের সংখ্যা পদ্ধতির দুইটি প্রকারভেদ, একটা হচ্ছে অস্থানিক আর একটা হচ্ছে স্থানিক। সো অস্থানিকের একটা ইংলিশ নাম আছে, সেটাকে বলা হচ্ছে নন পজিশনাল, আর স্থানিকের আরেকটা ইংলিশ নাম আছে, সেটা হচ্ছে পজিশনাল। ওকে, আশা করি এটুকু বুঝতে পারবো, এটা এত জটিল কিছু না। তো এখন কথা হচ্ছে নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতিগুলো, সেখানে দেখো এটা একটা ইজিপশিয়ান নাম্বার, ঠিক আছে? এটাকে তোমার হায়ারোগ্লিফিক্সও বলা হয়। সো এই নাম্বার সিস্টেমে তুমি দেখো কি ঘটছে, এই যে দেখো এক কিভাবে প্রকাশ করা হয়েছে, জাস্ট একটা চিহ্ন দ্বারা। আর সিমিলারলি দেখো 10 কিভাবে প্রকাশ করা হয়েছে, এটাও একটা নির্দিষ্ট চিহ্ন দ্বারা। আবার ধরো 100 প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট একটা চিহ্ন দ্বারা। কিন্তু তুমি যদি একটু গভীরে যায় দেখো যে তুমি যখন 1 থেকে 2 প্রকাশ করতে গেছো তখন চিহ্নটা হয়ে গেছে এই একের চিহ্ন 2 বার। তুমি যখন 3 বা 4 গেছো তখন 4 এর ক্ষেত্রে কি হয়েছে, একের চিহ্ন 4 বার। তার মানে তুমি যদি 4 নিয়ে একটু ডিসকাস করতে যাও, এই যে চিহ্নটা এটা প্রথমেও বসছে, এটা সেকেন্ডেও বসছে, এটা থার্ডে কিংবা ফোর্থেও বসছে, কিন্তু এদের কিন্তু মান কোনো চেঞ্জ হয়নি। তোমার একটা চিহ্নর মান 1, দুইটা চিহ্নর মান 2 হয়েছে, তিনটা চিহ্নর মান 3 হয়েছে, চারটা চিহ্নর মান 4 হয়েছে। তুমি যদি এদের মাঝখানে সোয়াপ করে দাও, ঠিক আছে? তুমি যদি সোয়াপ করে দিতে চাও, সাপোজ ধরো যে তুমি এমন করলা যে আসলে তুমি এখানে একটা হলুদ চিহ্ন দিলা, হলুদ চিহ্ন হয়নি না, সো এরকম ধরো সংখ্যাটা আছে, এখন তুমি সোয়াপ করে দিলা যে না আমি হলুদ চিহ্নটা পরে দিব, ঠিক আছে? হলুদ চিহ্নটা পরে দিলা, সো এখন কি না তোমার মান চেঞ্জ হয়ে গেছে? মান কিন্তু চেঞ্জ হয়নি, এটাও আগে 4 রিপ্রেজেন্ট করতেছিল, এটাও কিন্তু 4 রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এখানে তুমি একটা সংখ্যার স্থান চেঞ্জ করার পরেও কোনো এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, স্থান চেঞ্জ করার পরেও কি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ওকে, সো এর কারণে হচ্ছে এই নাম্বার সিস্টেমটাকে বলা হয় অস্থানিক বা তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম। সিমিলার ওয়েতে তুমি যদি এরকম কোনো সংখ্যা ইউজ করতে, সাপোজ ধরো যে এটা, ঠিক আছে? সো এই যে পার্টটা, এই পার্টটা মিন করে কত বলো তো? এই পার্টটা মিন করে 10, আর এই পার্টটা মিন করে কত? 1। তুমি যদি সোয়াপ করে দাও, সোয়াপ করে দিলে হয়তো এরকম আসবে। তো সেই ক্ষেত্রে কত মিন করবে বলো? এটা ওই 1ই মিন করবে, এটা ওই 10ই মিন করবে। তার মানে টোটাল ভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করবে 11কে, এখানেও টোটাল ভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করবে 11কে। তার মানে তোমার অবস্থান পরিবর্তনের কারণে কোনো মানের চেঞ্জ হচ্ছে না। সিমিলারলি এই যে এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, যখন তোমাকে এই যে এতগুলা মান দেওয়া ছিল, এই যে দেখো এটা কত, এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে 10000। সো এখানে কয়টা আছে? 4টা। সো 4টা আঙ্গুল, ঠিক আছে? এটা আঙ্গুল বোঝাচ্ছে বা পয়েন্টিং ফিঙ্গার বলে এটাকে। সো 4টা আঙ্গুল তোমার মিন করতেছে 40000। দেন এখানে কয়টা? 6টা লোটাস, এই যে লোটাস ফ্লাওয়ার, সো এটা মিন করতেছে 6000। দেন তোমার এই যে স্পাইরাল বা কয়েল অফ রোপ, এটা মিন করতেছে 200। আর এখানে তোমার কয়টা আছে? 6টা, 6। সো আলটিমেটলি দেখো 40000 সাথে কত 6000 যোগ করলে 46000, আর এই যে 206, ঠিক আছে? জাস্ট তোমার তুমি ভ্যালুগুলো কাউন্ট করতেছো, এখানে তোমার পজিশন আগে পরের কোনো সমস্যা নাই। তোমার পজিশন আগে পরে থাকলেও তুমি জাস্ট ভ্যালু কাউন্ট করে এখানে মানটা দিবা। এটাই হচ্ছে অস্থানিক সিস্টেম। কিন্তু স্থানিক সিস্টেম কি? স্থানিক সিস্টেম সাপোজ ধরো তুমি একটা সংখ্যা নিলা, আমরা যে সংখ্যা নিয়ে কাজ করি মূলত দশমিক সংখ্যা, আমরা মূলত দশমিক বা ডেসিমাল নিয়ে কাজ করি। সো তুমি একটা সংখ্যা লিখলা সাপোজ কত 123, তাই না? তো তুমি যদি এখন এর সংখ্যাগুলোকে সোয়াপ করে দাও, যে তুমি 3কে আগে নিয়ে আসলা, 2 মাঝেই থাকলো, 1 অন্য সাইডে চলে গেল, তো এখন কি মান সেম আছে? তুমি কি আর স্থানিকের মতো ক্যালকুলেট করতে পারতেছো যে 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, আবার 1 এর সাথে 3 এর সাথে 2 যোগ করলে 5, আর 1 যোগ করলে 6? এরকম কিন্তু ক্যালকুলেশন হয় না এখানে কিন্তু এরকম ক্যালকুলেশন হয় না। এখানকার ক্যালকুলেশন কিভাবে হয়? তোমাকে এই যে 3টা আছে, এটা কোন স্থানীয় অঙ্ক? আমরা দশমিকে পড়ছি একক, দশক, শতক, তাই না? তুমি দশমিকে পড়ছো যে প্রথম ঘরটাকে বলা হচ্ছে একক, দ্বিতীয় ঘরটাকে বলা হচ্ছে দশক, আর তৃতীয় ঘরটাকে বলা হয় কি? শতক, ঠিক আছে? 3টা ঘরের 3টা মান, এবং পরবর্তী ঘরগুলো যেগুলো আছে এগুলো তো সেম মান হচ্ছে বাড়তে থাকে। একক মানে কত? 1, দশক মানে কত? 10, শতক মানে কত? 100, তাই না?
100 মানে আলটিমেটলি কত দাঁড়ায় দেখো তো, 100 মানে মূলত 10 × 10, তাই না? এরকম ভাবে মান বাড়তে থাকে। তুমি যখন আরো সামনে আগাবা তখন হয়ে যাবে হাজার, হাজার মানে কত 1000, 1000 মানে 10 × 10 × 10 তিনটা, এরপরে কত পাবা, এরপরে তুমি পাবা 10,000, 10 × 10 × 10 × 10 চারটা, এরকম ভাবে জাস্ট বাড়তে থাকে, ঠিক আছে? এক একটা পজিশনের ভ্যালু তখন বাড়তে থাকে। তার মানে এইখানে তোমার ক্যালকুলেশনটা এইভাবে হয়েছে যে এটা প্রথম পজিশনে বসছে 3 এবং প্রথম পজিশনের এক্সট্রা কোনো ভ্যালু নাই 1, তার মানে এটা 3ই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় পজিশনে যখন বসছে তখন এর সাথে একটা এক্সট্রা ভ্যালু গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2 এর সাথে 10 গুণ হয়ে এখানে বসতেছে সাপোজ 20, অর্থাৎ 2 যখন দ্বিতীয় ঘরে বসে তখন সেটা 2 থাকে না, তখন সেটা 20 হয়ে যায়, ঠিক আছে? সেম ভাবে 1 যখন তৃতীয় ঘরে বসে তখন সেটা আর 1 থাকে না, তখন কত হয়ে যায় 100, তাই না? 100, তাই না? 100। একই 1 প্রথম ঘরে বসতেছে ভ্যালু 1, একই 1 দ্বিতীয় ঘরে বসতেছে ভ্যালু 10, একই 1 তৃতীয় ঘরে বসতেছে ভ্যালু 100, তাই না? চতুর্থ ঘরে 1000, পঞ্চম ঘরে 10,000, তার মানে একই সংখ্যা একই চিহ্ন, একটাই মাত্র চিহ্ন, কোন চিহ্নটা 1, এই একটা মাত্র চিহ্ন এক এক ঘরে বসার কারণে এক এক ভ্যালু দিচ্ছে, এক এক স্থানিক মান দিচ্ছে। সো এর কারণে এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। সিমিলার হয়তো এখানেও দেখবা, এটা হচ্ছে কত 123 আর এটা কত 321, তাই না? তুমি জাস্ট প্রতীকগুলাকে সোয়াপ করে দিচ্ছ, এদের অবস্থান পরিবর্তন হচ্ছে আর এটার নিট যে ভ্যালুটা ছিল, এটার যে মিনিংটা ছিল সেই মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তিনটাই প্রতীক, 1 2 3 প্রতীকে আমি এক একবার করে ইউজ করছি, কিন্তু এটা যে মিনিং দিচ্ছে, এটা যে টাকার সংখ্যা বলতেছে, এটা কিন্তু সেম টাকার সংখ্যা বলে না, পার্থক্য আছে, তাই না? এটুকু আমরা আই গেস সবাই বুঝতে পারছি, খুবই সোজা জিনিস, জটিল কিছু না। এগুলো তোমরা করতে করতে আসছো, এগুলো তোমরা বাচ্চাকাল থেকে শিখতে শিখতে আসছো। আমরা দেন আরেকটা বিষয় দেখি যে আসলে দশমিকের ক্ষেত্রে, ওকে? তো দশমিকের ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে এক একটা ঘরের এক একটা ভ্যালু আছে, একক, দশক, শতক, তাই না? হাজার, তাই না? এরকম ভাবে এক একটা ঘরের এক একটা ভ্যালু আছে। এখন কথা হচ্ছে যে তোমার আমরা চারটাই দিই এখানে, মেন হচ্ছে যে তোমার এখন বলো যে কোন ঘরটা বেশি সিগনিফিক্যান্ট। সাপোজ ধরো যে তোমার কাছে 1001 টাকা আছে, তুমি নর্মালি ভাবো তুমি ঈদে সাপোজ সালামি পাইছো বা 1000 টাকা, 1001 টাকা, এখন তুমি অনেক ধনী মানুষ, আমার কাছে সাপোজ অনেক টাকা আছে। এখন কথা হচ্ছে যে তোমার কাছে যেহেতু 1001 টাকা আছে, তোমার থেকে যদি 1 টাকা চলে যায় তোমার কি তেমন একটা ইফেক্ট পড়বে? তোমার তেমন একটা লস হবে? হবে না, কারণ তুমি অলরেডি 1001 টাকা আছে। 1 টাকাকে এমনি আমরা দিয়ে ফ্রেন্ডে খাইতে দিলাম, ঠিক আছে? তুমি তোমার বন্ধুদের একটা সিঙ্গারা খাইতে দিলা, যদিও 1 টাকা সিঙ্গারা হয় না, ঠিক আছে? সো তোমার কাছে কিন্তু খুব বেশি লস হবে না যদি তোমার এই 1 হারায় যায়। কিন্তু তোমার যদি এই একটা হারায় যায় যে আসলে তুমি ঈদের টাকা পাওয়ার পর বাজার করতে গেছে 1000 টাকার জামা কিনে ফেলছো, তোমার কাছে 1 টাকা আছে, এখন কিন্তু এটা ম্যাটার করে, তাই না? ব্যাপারটাকে বুঝতে পারতেছি যে আসলে তোমার যত বামের দিকের যত ডিজিট হারাবে, বামের দিকের ডিজিট গুলো হারানো মানে বা কমে যাওয়া মানে তোমার উপর সিগনিফিকেন্ট ইফেক্ট পড়তেছে, তাই না? তুমি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হারাচ্ছ, কিন্তু ডানের দিকের ডিজিট যদি তুমি হারাও তোমার উপর কিন্তু সিগনিফিকেন্ট ইফেক্ট পড়তেছে না, তুমি কিন্তু অনেক সামান্য সামান্য হারাচ্ছ। 1 টাকা চলে গেল, 2 টাকা চলে গেল, 3 টাকা চলে গেল, কি আসে যায়? কিছু আসে যায় না, মানে আহামরি কিছু আসে যায় না, আসে যায় বাট আহামরি কিছু না। কিন্তু এখান থেকে যদি তোমার 100 চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি ধরো যে 100 মানে কি, 100 মানে যে শতক ঘরের পরিমাণ হচ্ছে তোমার কোনো কিছু হারায় গেছে, বা ধরো যে 1000 চলে যায় তখন কিন্তু তোমার এটা ইফেক্ট পড়বে যে আসলে আমার 1000 টাকা ছিল এখন তো নাই, 1 টাকা আছে, তাই না? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে যাচ্ছি একটু দেখো, এখান থেকে বুঝতে যাচ্ছি যে এই যে পার্টটা আছে এই সাইডের পার্টগুলোর তাৎপর্য, ইংলিশে কি সিগনিফিকেন্স, তুলনামূলক বেশি, তাই না? এই পাশের যে সংখ্যাগুলো আছে এদের তাৎপর্য বা সিগনিফিকেন্স তুলনামূলক বেশি, কিন্তু এই পাশের যে সংখ্যাগুলো আছে এদের তাৎপর্য বা সিগনিফিকেন্স তুলনামূলক কম, তাই না? তাৎপর্য বেশি, সিগনিফিকেন্স কম, তার মানে এটাকে কি বলা যায় বলো তো? এটাকে বলা যায় মোস্ট তাৎপর্যপূর্ণ, ইংলিশ কি সিগনিফিকেন্স, তাই না? ডিজিট, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর মানে কি মোস্ট মানে কি সর্বোচ্চ তাৎপর্যপূর্ণ ডিজিট মানে অঙ্ক বা প্রতীক, যাই বলো। ডিজিট মানে কি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা চিহ্নই তো ডিজিট, তাই না? মানে এই যে ডিজিটটা, এইখানে যে ডিজিটটা থাকবে, যে ডিজিটটা তুমি হারায় গেলে তোমার 1000 টাকা চলে যাবে, সেই ডিজিটটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ ডিজিট। আর এই সাইডে যে সংখ্যাটা থাকবে এটা কি সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ, তার মানে কি সবচেয়ে কমের ইংরেজি কি বলো? সবচেয়ে কমের ইংরেজি হচ্ছে লিস্ট, তাই না?
লিস্ট সিগনিফিকেন্ট বানানটা কমপ্লিট করে নিও তোমরা ডিজিট। ঠিক আছে, সো এটাকেই বলা হচ্ছে MSD আর এটাকে বলা হচ্ছে LSD। ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এবং বাইনারিতে তোমরা মেইনলি কনসেপ্টটা পাবা যেটাকে বলা হচ্ছে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট আর LSB লিস্ট সিগনিফিকেন্ট বিট। কারণ বাইনারির যে ডিজিটগুলো আছে, বাইনারিতে বাই মানে কত, 2, বাই মানে হচ্ছে 2, তো বাইনারিতে দুইটা ডিজিট থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, সবচেয়ে সিম্পল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এবং এই দুইটা ডিজিটকে তখন তারা হচ্ছে স্পেশাল একটা নামকরণ করলো, যারা সায়েন্টিস্ট আছে তারা আর কি। সো সেই নামকরণটা হচ্ছে বিট। ওকে, মানে বাইনারি যে ডিজিট তাদের আলাদাভাবে বলা হচ্ছে বিট, এটাই। আর এই বিট কিন্তু অন্য কোনো ডিজিটে বলবে না, যেরকম তুমি সাপোজ 3, 4, 5টা বিট বলতে চাও, হবে না, শুধুমাত্র বাইনারি। ওকে, সো আশা করি আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে আসলে স্থানিক পদ্ধতি কিভাবে কাজ করে, এবং স্থানিক পদ্ধতির এই বাম পাশের সংখ্যারে সাধারণত MSD বা MSB বলা হয়, আর ডান পাশের সংখ্যাকে LSD অথবা LSB বলা হয়। কিন্তু এটা কাইন্ড অফ ট্রেডিশনাল ওয়ে। ঠিক আছে, এটা কিন্তু ট্রেডিশনাল ওয়ে, নট লাইক যে এটা ফিক্সড এটাই হইতে হবে। যদি এমন তুমি যদি সাপোজ বড় হয় কোনো একটা নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করো যেখানে তোমার বাম সাইডে তোমার LSD থাকবে আর ডান সাইডে তোমার MSD থাকবে, সমস্যা নাই, তুমি করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমার সেই ওয়াইজ তোমার কি বলে সেই ওয়াইজ একটা প্রভাব বিস্তার করতে হবে তোমার এই যে ম্যাথের জগতের উপর বা কি বলে বিজ্ঞানের জগতের উপর, তাই না? তখন তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আসলে ট্রেডিশনাল ওয়েতেই বাম পাশে হচ্ছে MSB বা MSD ধরে আর ডান পাশে হচ্ছে LSB বা LSD ধরে। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। সেটুকু কি সবাই বুঝতে পারছি? আশা করতেছি এটুকু সবাই বুঝতে পারছে। সো এখন আমরা ডাইরেক্টলি চলে যাব কাউন্টিং এ, যে আসলে কাউন্ট কিভাবে করতে হয়।